যারা এনসিপি শাপলাকলির প্রাথমিক মনোনয়নে বিবেচিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা আমরা প্রাথমিক তালিকায় আসতে পারে নাই অথবা প্রত্যাশা ছিল আসতে পারে নাই, আমরা তাদের প্রতি আহ্বান থাকবে যে আমরা অবশ্যই আপনাদের বিষয়ে বিবেচনা করব। আমি যদি প্রশ্নের উত্তরে চলে যাই, প্রথমত আমরা জনগণের প্রতি যে আহ্বান রেখেছিলাম, আমরা যে বার্তা দিয়েছিলাম যে আমরা চাই যে সাধারণ মানুষ, রাজনীতি সচেতন মানুষ, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী মানুষ এবং যারা সর্বোপরি বাংলাদেশের পরিবর্তনকামী মানুষ, আমরা এবারে নির্বাচনে তাদেরকে আহ্বান জানিয়েছিলাম আমাদের দলের বাইরেও আমরা নমিনেশন দিতে চাই। এরকমটাই কিন্তু আমাদের প্রার্থী তালিকায় সেই প্রতিফলন আপনারা দেখেছেন যে আমাদের দলীয় সাংগঠনিক যারা কাজ করেছেন এর বাইরে থেকেও আমরা যারা বিভিন্ন পেশার মানুষ রয়েছেন, শিক্ষক রয়েছেন, ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, আমাদের প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, তাদেরকে আমরা মনোনয়ন দিয়েছি এবং আমরা বলেছিলাম যে আমাদের এই যে মনোনয়ন তালিকাটা সেটা হবে অন্তর্ভুক্তিমূলক। সেখানে নারী, পুরুষ, সংখ্যালঘু, সংখ্যাগুরু, বিভিন্ন শ্রেণী পেশার সবকিছু সমন্বয়ে আমরা করব। আমরা প্রাথমিক এই 125-এর তালিকায় সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করেছি এবং আমাদের 300-এর তালিকাতেও আমরা সেই রেশিওগুলা আমরা মেনটেন করব। আর দ্বিতীয়ত বলেছেন আমরা কোনো আসনে কোনো বিশেষ কারোর জন্য ফাঁকা রাখিনি। আমরা যে কয়টা আসনে এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত হতে পেরেছি, আমাদের যেই মনোনয়ন বোর্ড রয়েছেন, আমাদের যারা ভাইবা নিয়েছেন তারা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছেন সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এটা জনগণের কাছে উন্মুক্ত করেছি। এটাও একটা ভেরিফিকেশনের জন্য যে যাদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সাথে জড়ানোর, তাহলে সেই প্রার্থীটা বাতিল হবে এবং আমাদের এই প্রক্রিয়া কিন্তু চলমান আছে, চলমান থাকবে যতদিন না আমরা চূড়ান্তভাবে 300 মনোনয়ন দিচ্ছি। ফলে যদি কেউ আমাদের দলের এখনো সুযোগ আছে, আমাদের দলের যেই জায়গায় নমিনেশন দেওয়া হয়নি বা দেওয়া হয়েছে সেই জায়গায় যদি আমরা আরো ভালো ক্যান্ডিডেট পাই বা কারো বিরুদ্ধে অভিযোগ থাকে তাকে বাতিল করা হবে। যেগুলোতে দেওয়া হয়নি সেখানে যদি কোনো ভালো ক্যান্ডিডেট আমরা পাই, যারা যদি আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের সাথে যারা অলরেডি যারা 1600 জন নমিনেশন নিয়েছেন তাদের মধ্যে থেকে আমরা বিবেচনা করব। দ্বিতীয়ত নির্বাচনী পরিবেশ, আমরা চাই যে একটি শান্তি এবং সম্প্রীতির পরিবেশের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হোক, প্রতিহিংসা এবং বিভেদের রাজনীতি দূর হোক। ফলে এনসিপির যারা মনোনয়ন পেয়েছেন প্রাথমিক, আমরা তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা অবশ্যই ঐক্যবদ্ধভাবে যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন আপনাদের এলাকায় তাদের সাথে সম্মিলিতভাবে তাদের সহযোগিতা নিয়েই, তাদেরকে সহযোগিতা করেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক আমরা বলবো না। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং নির্বাচনী বিধান লঙ্ঘন করেই নির্বাচনী প্রচারণার কাজ, পোস্টারিং বা টাকা খরচের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আসতেছে। আমরা নির্বাচন কমিশনে বলে আসছি যে প্রার্থীদের যেই খরচের হিসাব সেটা যাতে যথাযথভাবে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে আদায় করে নেয় তথ্যগুলো হলফনামার। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে। বিএনপি জামাত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি। আমাদের সদস্য সচিব যখন সেটা একটা বক্তব্যের বিরোধিতা করেছে, জামাত ইসলাম থেকে সেটার একটা প্রতিবাদ জানানো হয়েছে মিথ্যা। ফলে এই ধরনের কাজগুলো কিন্তু হচ্ছে। আমরা এটা আমাদের রাজনীতিতে নির্বাচনীতে সংস্কৃতি আমরা জানি, কিন্তু আমাদের দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের এবং সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে এবং দলের দায়িত্বশীল জায়গা থেকে আমরা যাতে এই বিষয়গুলো অস্বীকার না করে বরং সেটাকে কিভাবে সমাধানের দিকে যাওয়া যায়। এবং বিভিন্ন জায়গায় মনোনয়ন নেওয়াকে কেন্দ্র করে কিন্তু শৃঙ্খলা নষ্ট করা হয়েছে, যানবাহনে ভাঙচুর হয়েছে এবং নির্বাচন কমিশন সর্বোপরি এই যে যারা মাফিয়া, বিভিন্ন জায়গায় মাফিয়াদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, ঋণ খেলাপিকে নমিনেশন দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা এর উপর নির্ভর করবে যে নির্বাচন কমিশন কতটা সুষ্ঠু প্রক্রিয়া কাজ করতেছে। তবে আমরা নির্বাচন কমিশনের উপরে, অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চাই, কারণ আমরা চাই না যে আমাদের এই নির্বাচনী প্রক্রিয়া, আমাদের এই সংস্কারের অগ্রযাত্রা কোনোভাবে ব্যাহত হোক।
এটা তো এনসিপির তালিকা। আমরা আমাদের জোটের যারা দল রয়েছেন বা এই জোটে আরো অনেক দল আসতে পারেন, আমরা পরবর্তীতে তাদের সাথে একটা সমন্বয় করব। এই মুহূর্তে আমরা বলতে পারতেছি না। আমরা ভালো প্রার্থী দেখে আসলে এই বিষয়টা সমন্বয় করবো। এটা কোনো নির্ধারিত সংখ্যায় আবদ্ধ থাকবে না। আর দ্বিতীয়টা কি বলেছিলেন? প্রথমটা জোটের, আচ্ছা, আমরা প্রথমত যখন আমরা দেখলাম যে আমাদের নমিনেশন প্রক্রিয়া চালু করার পরে 1600 মানুষ যখন এই আমাদের নমিনেশন ফর্ম কিনেছেন এবং সারা দেশে অভূতপূর্ব সাড়া পড়েছে, আমাদের কাছে তখন মনে হয়েছে যে মানুষের এই ভালোবাসাকে আমরা উপেক্ষা করতে পারি না। আমাদের নমিনেশন ফর্ম অনেকেই কিনেছেন যারা নির্বাচন আসলে অংশগ্রহণ করবেন না, বিদেশে থাকেন অথবা দেশে কোনো একটা বিষয় আছেন। তারা আমাদের দলকে ভালোবেসে আমাদের দলকে ডোনেট করার একটা সুযোগ পেয়ে তারা এই নমিনেশন ফর্ম কিনেছে। এবং এই ভালোবাসাটা, এই সহযোগিতা, সমর্থনটা তারা এই কারণেই করতে যাচ্ছেন যাতে আমরা আমাদের রাজনীতি নিয়ে, আমাদের লক্ষ্য নিয়ে আমরা এককভাবে দাঁড়াই। ফলে আমাদের কাছে মনে হয়েছে মানুষের এই ভালোবাসাকে উপেক্ষা করে আমরা অন্য কোনো দলের সাথে যদি যাই, আমরা কম্প্রোমাইজড হিসেবে বিবেচিত হব। আমরা সেই সমঝোতার রাজনীতি করতে চাই না। আমরা চাই যে আমাদের রাজনৈতিক লক্ষ্য, আদর্শ নিয়ে আমরা এককভাবে দাঁড়াবো। নির্বাচনের ফলাফল যাই আসুক, আমরা জনগণের কাছে পৌঁছাবো। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, রাজনৈতিক আদর্শ এবং লক্ষ্যের জায়গা থেকে তো আমরা আলাদা। আমরা বারবার বলেছি, যদি গণ অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, সংস্কারের আকাঙ্ক্ষা অনুযায়ী, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতি পুনর্গঠিত করত, নিজেদের দলের ভিতরে সংস্কার আনতো, নিজেদের নীতি আদর্শকে আরো ঠিক করত, তাহলে এনসিপির জন্মের প্রয়োজন ছিল না। এনসিপি 7 মাস অপেক্ষা করেছে যাতে বিদ্যমান রাজনৈতিক দলগুলো একটা সমঝোতায় এসে আমাদের তরুণ প্রজন্মের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে। যেহেতু তারা সেটা করে নাই, যেহেতু তারা নিজেদের দলাদলি অন্তর্কন্দলে ব্যস্ত ছিল, নিজেদের দলীয় এজেন্ডায় কে প্রাধান্য করে তুলেছে, ফলে কিন্তু এনসিপির জন্ম হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার ছিল গণ অভ্যুত্থানের পরে অন্যতম প্রধান এজেন্ডা। দ্বিতীয় এজেন্ডা ছিল বিচার। ফলে এই যে সংস্কার এবং এই যে সামনে যে একটা গণভোট হবে এবং গণভোটে যে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হবে, এই আলাপটাই কোনো রাজনৈতিক দল করছে না। অর্থাৎ সংস্কারের পক্ষে কিন্তু কেউ ক্যাম্পেইন করছে না। সবাই তার নিজের দলের যার যার যে এজেন্ডা, সেই এজেন্ডাকে নিয়ে হচ্ছে ক্যাম্পেইন করতেছে বা সেটাকে তুলে ধরতেছে। অর্থাৎ পুরনো এই গণ অভ্যুত্থান না হলেও বিএনপি যেই বক্তব্য দিত, জামাত যেই জিনিস নিয়ে কথা বলতো, মানুষের কাছে ভোট চাইতো, তারা সেই একই প্রক্রিয়াতেই কিন্তু কাজ করতেছে। তাহলে গণ অভ্যুত্থানের পরের পরিবর্তনটা কোথায় হলো? কিন্তু পরিবর্তন তো হয়েছে সরকারের জায়গা থেকে, আমাদের জায়গা থেকে। ঐক্যমত কমিশন আমরা তো চেষ্টা করেছি, সম্পূর্ণ সফল হয়নি, কিছু তো আমাদের অর্জন হয়েছে। তাহলে এই অর্জনগুলো যদি আমার গণভোটে বাস্তবায়ন হবে, তাহলে এই গণভোটের পক্ষে কথা বলবে কে? এই গণভোটের পক্ষে কথা বলতে হলে, সংস্কারের পক্ষে কথা বলতে হলে আমাদেরকে এককভাবে দাঁড়াতে হবে এবং যারা সংস্কারের পক্ষে যেই দলগুলো রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই জায়গা থেকে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যারা সংস্কারের পক্ষের দলগুলো রয়েছে, আমরা তাদেরকে নিয়েই জোট করবো এবং তাদেরকে নিয়ে আমরা আলাদাভাবে বিএনপি জামাতের বাইরে নির্বাচনে অংশগ্রহণ করব। এবং এবারের নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না, এবারের নির্বাচনটা গণভোট। এটা যাতে আমরা কেউ ভুলে না যাই। বলা হচ্ছে প্রার্থী থেকে ভোট দিবেন নাকি মার্কা থেকে ভোট দিবেন, কিন্তু ভোটটা যে গণভোট, ভোটের অন্যতম প্রধান প্রশ্ন হচ্ছে হ্যাঁ অথবা না। এই কথাটা কেউ বলছেন, আমরা এই কথাটাই বলার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছি। আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কয়টা সিট পাবো বা আমরা কয়টা সিট প্রত্যাশা করি। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করতেছি, এটা খুবই পরিষ্কার। সিট কয়টা পাবো কি পাবো না সেটা বিবেচনা রেখেও নির্বাচনে অংশগ্রহণ করতেছি না। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটের সাথে চলে যেতাম। ফলে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যটা কি? আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্য 300 আসনে আমরা প্রার্থী দিতে যাচ্ছি, যারা জনগণের কাছে যাবে, যারা হ্যাঁ পক্ষে প্রচারণা করবে, হ্যাঁ পক্ষে জনগণকে মোটিভেট করবে। কারণ এই হ্যাঁ মানে হচ্ছে সংস্কার, হ্যাঁ মানে হচ্ছে গণ অভ্যুত্থানের পর আমরা যতটুকু অগ্রগতি করেছি সেটাকে অব্যাহত রাখা, আমাদের সংস্কারের অর্জনগুলোকে বাস্তবায়ন করা। হ্যাঁ বিপরীতে যাচ্ছে না, না মানে আমাদের কোনো ধরনের সংস্কার হবে না, না মানে 5ই আগস্ট আমাদের যেভাবে পরিচালিত হতো
সেভাবেই পরিচালিত হবে, হয়তো শেখ হাসিনার জায়গায় আরেকজন ব্যক্তি বসবে। ফলে পুরো বাংলাদেশ নির্বাচনের সময় বিভক্ত হবে হ্যাঁ এবং নাতে। আমরা সেখানে হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে কথা বলতে চাই। মানুষকে যাতে সেই দিকে ভোট দেয় সেই আহ্বান আমরা করতে চাই। আমরা কখনোই বলবো না এনসিপি কে ভোট দিন, শাপলা কলিকে ভোট দিন। আমরা বলবো আপনারা হ্যাঁ এর পক্ষে ভোট দেন। আমরা হ্যাঁ এর পক্ষের শক্তি, সংস্কারের পক্ষের শক্তি, হ্যাঁ এর পক্ষ নিয়ে আমরা নির্বাচনের মাঠে নামবো।